আজকের যাত্রাপালা 7 টাকার সন্তান। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় এবং অভিনয়ে ইন্দ্রনাথ দ্বিবেদী। মঞ্চস্থ করতে চলেছি এক অশ্ব সজল সামাজিক যাত্রাপালা 7 টাকার সন্তান। সব বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। নদীর ধারে, পার্কে, ময়দানে, চায়ের দোকানে ভেড়ার পালের মতো দল বেঁধে বসে আছে হাজার হাজার যুবক যুবতীর দল। শহরের পাপ পবিত্র গ্রামকেও গ্রাস করে ফেলেছে। ওই দেখো না, দেখো দেখো দেখো, শহরের মতো এখানেও বসে আছে জোড়ায় জোড়ায়। কোথাও 3টে মেয়ে, একটা ছেলে, কোথাও আবার 4টে মেয়ে, একটা ছেলে, কোথাও আবার তরুণীর সঙ্গে হাফ বৃদ্ধ, কোথাও আবার 50 বছরের বৃদ্ধার সঙ্গে 25 বছরের যুবক। তোমরা বুঝি সব গল্প করতে বাড়ি থেকে পালিয়ে এসেছো? তোমরা বুঝি সব গল্প করতে বাড়ি থেকে পালিয়ে এসেছো? এসেছো দাদা, তুমি আবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছো? আসে আসে শহর থেকে নগর সভ্যতার নদী দিয়ে ব্যাধির চালের ঢেউ উথাল পাথাল হয়ে ধেয়ে আসছে। চাচা, বাড়িতে জগদীশ দাও তো তোমার কথাই ভাবছে। ভাবছে ভাবছে না মুস্তাফ, কিন্তু আমাকে যে এখন সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে। তাই তো স্বাধীন ভারতবর্ষের জমিতে আমি ভেড়া চড়াতে এসেছি। শুদ্ধ ভাষায় যাকে বলে মেষ পালক। এই তো এখানে একদল মেষ চোখ বুঝে ঝিমুচ্ছে। এই তোমরা সব কোথাকার ভেড়ানো? হ্যাঁ, কি বললে? ভেড়ানো মানুষ? দাঁড়া, তোমরা একটু অপেক্ষা করো, আমি মাস্টারটাকে ডেকে নিয়ে আসছি। আমি বাবা যতীনকে ডেকে নিয়ে আসছি। মাস্টার মাস্টারদা, আবার শুরু করে দাও তোমার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আর এই ফাঁকে আমি ভেড়াগুলোকে সব বাড়ি দিয়ে আসি। কি তোমার কসবে রক্ত পড়ছে? স্বাধীনতা সংগ্রামী রক্ত মুস্তাক, স্বাধীনতা সংগ্রামী। এই যে দেখো, এই ভারতবর্ষ একটা কথা। সাম্রাজ্যবাদী ব্রিটিশরা এই কথা গায়ে দিয়ে 200 বছর ধরে মদ খেয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য বোম ফেলতে ফেলতে রেঙ্গুন থেকে কলকাতায় আসছিল। সাইরেন বাজছিল। আর তাই শুনে এদেশের এক দল কচি খোকা এই কথাটাকে ছেড়ে একেবারে টুকরো টুকরো করে ফেললো। টুকরো। কিন্তু না, জুজুর ভয়ে পালিয়ে বেড়ানো বেশ শাবকের দল তোমরা এই কথাটাকে আর টুকরো টুকরো হতে দিও না।
এই লাস্ট বাস কিছুক্ষণ আগে চলে গেল। ওই বাসেই তো আমি কলকাতা থেকে ফিরলাম। ফিরলো না? আজও বোধহয় দোপাটিটা বাড়ি ফিরলো না। আচ্ছা আচ্ছা মুস্তাকদা, তুমি তো কলকাতার সিনেমা কোম্পানিতে কাজ করো, কোথাও দেখোনি আমাদের হতভাগিনী বোনকে? ওই আর দেখলাম, দেখলে কি তাকে সঙ্গে না নিয়ে বাড়ি ফিরতাম? 10 দিন হলো ইন্টারভিউ দেওয়ার জন্য কলকাতায় গেছে, আজও সে বাড়ি ফিরলো না। দোপাটিকে এই কোনোদিন বাড়ি ফিরবে না মুস্তাকদা। কাকে কি বলে এলো? জানি না, খবর এলো। জানি না নীতিশ ভাই, ওই মেয়েটার জন্য আমার দিলটা হাহাকার করে, মাঝে মাঝে দু চোখে পানিও ঝরে। মুস্তাকদা, তাই তো আমার স্টুডিওর কাজ শেষ করে আমি ওই যে শেওড়া স্টেশনের প্ল্যাটফর্মগুলো খুঁজে দেখি আমাদের দোপাটি ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে কিনা। মুস্তাক ভাই, যখন তাকে দেখতে না পাই তখনই কামরার এক কোণে বসে আমি মনের দুঃখে গাই, কি গাও? পরশ পাথর হারিয়ে গেল, কোথায় কি তা জানি, দু চোখ বেয়ে ঝরে আমার ভোরাতে নদীর পানি, ভোরাতে নদীর পানি, ভোরাতে নদীর পানি, ভোরাতে নদীর পানি, পরশ পাথর হারিয়ে গেল। কারে পালা দিলি ডুবরে কাঁদে শিরে পাথরে হানি, আমি কারে পালা দিলি ডুবরে কাঁদে শিরে পাথরে হানি, আজবে তোমার ফেরা খোলা, আজবে তোমার ফেরা খোলা, বহুত মেহেরবানি খোদা, বহুত মেহেরবানি। কোথায় কি তা জানি, পোড়াতে নদীর পানি, কোথায় কি তা জানি, পোড়াতে নদীর পানি। কোথায় কি তা জানি, দু চোখে বেয়ে ঝরে আমার পোড়াতে নদীর পানি, পোড়াতে নদীর পানি, পরশ পাথর, পরশ পাথর, পরশ পাথর। দাদা, দাদা শুধু রাস্তার মাঝে দাঁড়িয়ে চোখের জল ফেললেই কি দোপাটি বাড়ি ফিরে আসবে? তা থেকে কি করে আমাদের বংশের মান ইজ্জত বংশমর্যাদা রক্ষা হয়, সে কথাটাই তুমি ভাবো দাদা। ভাবছি না, সব ভাবনার বোঝা কিন্তু একাই বইছে। মান সম্মান বংশ মর্যাদা হারাবার ভয় কি আমার নেই? দোপাটি তোমার বোন ছিল না, ছিল আমার শত্রু। তাই শত্রু বিদায় হয়েছে বলে আমি মনের আনন্দে আসছি। তুমি বুঝতে পারছো না দাদা। কে দাদা? আরে না না, আমি তোদের দাদা নই, আমি তোদের মানুষ করিনি, আমি তোদের লেখাপড়া শেখাইনি, আমি তোদের একই বিন্দু ভালোবাসি না। এতই যদি তোমার ভালোবাসা, তাহলে কেন সমস্ত বোনকে কলকাতা পাঠিয়েছিলে চাকরি খুঁজতে? সংসার চালাবার প্রয়োজনে দাদা, আর যদি আমার চাকরি থাকতো, মালিক যদি জুটবিল বন্ধ করে না দিত, তাহলে কি বোনকে ইন্টারভিউ দেওয়ার জন্য কলকাতায় পাঠাতাম? সঞ্চিত যা ছিল সব শেষ হয়ে গেছে। জয়ন্তরা দোপাটি বিয়ের জন্য যা রেখেছিলাম তাও খেয়ে ফেলেছি। দাদা। হাটে বাজারে আমাদের গলা পর্যন্ত ধার।
নইলে কোন দাদা কি চাই তার বিবাহ যোগ্যাপন চাকরি করতে? আমি তো তখনই আপনাকে মানা করেছিলাম জগদীশদা, বলেছিলাম বাবা যা রেখে গেছেন তাতে আমি চাকরি না পেলেও আমারও দোপাটির জীবন ভালোভাবে চলে যাবে। আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দাদার তো আমত ছিল না, কিন্তু দোপাটি যে বললো সে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি? আচ্ছা আচ্ছা, আমি কি কাল একবার কলকাতায় যাবো জগদীশদা? ও যেখানে গেছে তুমি তোমার সংবাদ জানো? না, যাবার সময় সে তেমন কিছু বলে যায়নি, শুধু এটুকুই বলে গেছিল সিনেমায় অভিনয় করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, লাস্ট ট্রেনের আগের ট্রেনে ফিরবো। আচ্ছা আচ্ছা, কাকাবাবু বাড়ি ফিরেছে? ওই কাকাবাবু কথা বাদ দাও তো, উনি ডাক পাগলা মানুষ, কবে ঠিক খেয়েছেন আজকে হাত শুকিয়ে কি গল্প বলছেন। দাদা। উনি নাকি এই ভারতের স্বাধীনতা যুদ্ধের সৈনিক ছিলেন, আবার ওই নেতাজির সঙ্গে নাকি মিটিং করেছিলেন, অনুশীলন সমিতি শোক করছিলেন। অসভ্য উন্মাদ কোথাকার, আরে বলা নেই কওয়া নেই, অমনি কলকাতায় গিয়ে খবরের কাছে খবর তুলে দিল দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। ফিরেছে আমার ভাইজি দোপাটি, বাড়ি ফিরেছে। ফিরবে না মানে আমার ভয়ে ফিরেছে। আমরা স্বাধীনতা সংগ্রামীরা হুঙ্কার দিয়ে বলেছিলাম তুই ভারত ছাড়ো। অমনি ইংরেজরা দেশ ছেড়ে নিজেদের দেশে পালিয়ে গিয়েছিল, আর দোপাটিরা ফিরবে না। আমি চুপ করলে কি দোপাটিরা বাড়ি ফিরতো? না না, আমি চুপ করিনি। আমি কলকাতার রাস্তায়, পার্কে, ময়দানে, চায়ের দোকানে চিৎকার করে বলেছিলাম ওরে চল চল চল, তোরা সব বাড়ি ফিরে চল। অমনি হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে পিল পিল করে দোপাটিরা বাড়ি ফেরার জন্য ইলেকট্রিক ট্রেনে চেপে বসেছিল। রেল কর্মচারীদের আস্কারায় হাজার হাজার বিনা টিকিটের যাত্রীকে নিয়ে ছুটে চলল ইলেকট্রিক ট্রেন। ট্রেনের চাকা থেমে গেল, ট্রেন টেনে ট্রেনটাকে থামিয়ে দিয়ে ভক্তিনগর স্টেশনে নেমে গেল স্বাধীনতা সংগ্রামীর একমাত্র পরাধীন ভাইজি কুমারী দোপাটি দত্ত। এতদিন কোথায় ছিলেন দোপাটি? বাইরে বাইরে মানে? আউটডোর শুটিং করতে তোর কাছে গিয়েছিলাম। দোপাটি, তোমরা সবাই আমার জন্য খুব ভাবছিলে তাই না? ভাবলো কোন দুঃখে? তুই যা সাবালিকা হয়েছিস না, রাতের ট্রেনে ফিরবো বলে আজ 10 দিন আসিসটি থেকে আমরা পরম নিশ্চিন্তে খেয়েছি, ঘুমিয়েছি আর আনন্দ করেছি। তুই জানিস না রে দোপাটি, এই 10টা দিন আমাদের কিভাবে কেটেছে সে কথা আমরা তোকে বলে বোঝাতে পারবো না। তুমি অন্তত তোমার গন্তব্যস্থলের ঠিকানাটা আমাদের বলে যেতে পারতে দোপাটি। পারতাম, আমি অনেক কিছু পারতাম জয়ন্তদা। দাদা দাদা, তুমি তোমার চোখের জলটাকে মুছে ফেলো দাদা। এই দেখো দাদা, আমি আমাদের সংসারের জন্য এই এক ব্যাগ হাসি নিয়ে এসেছি। হ্যাঁ দাদা, হাসি হাসি, এক ব্যাগ হাসি। এই দেখো দাদা, এটা না, এটা হচ্ছে সুখের হাসি। এটা হচ্ছে শান্তির হাসি। আর এইটা হচ্ছে নিশ্চিন্ততার হাসি। হাস হাস আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে রে। দোপাটি সিনেমার নায়িকা হয়ে প্রথম শুটিং করে আমাদের জন্য ব্যাগ ভর্তি টাকা এনেছে। সুখের হাসি, শান্তির হাসি, নিশ্চিন্ততার হাসি। জয়ন্তদা, তুমি যতক্ষণ দোপাটিকে নিয়ে বাড়ি এসো, আমি ততক্ষণ বাড়ি গিয়ে তোর খাবার আর বিশ্রামের ব্যবস্থা করি। ঠিক আছে। আমার জন্য দু দাদাই দেখছি দারুণ ব্যস্ত। রাতারাতি ওদের কাছে আমার কদর যেন অনেক অনেক বেড়ে গেছে। এ কি জয়ন্তদা,
অবাক বিস্ময় আমার মুখের দিকে চেয়ে তুমি কি ভাবছো? ভাবছি লাস্ট বাস তো অনেকক্ষণ চলে গেছে। তুমি স্টেশন থেকে বাড়ি এলে কেমন করে? সে কথা আমি তোমাকে পরে বলবো। আগে দেখো তোমার জন্য আমি একটা মজার জিনিস এনেছি, দেখো। থাক দোপাটি থাক, আমাকে নিয়ে আর তোমাকে মজা করতে হবে না। জয়ন্ত, তোমাকে নামিয়ে দিয়ে যে গাড়িটা ফিরে গেল, সে গাড়িটা আসলে কার? আমার এই কোম্পানির মালিকের। ও, এই 10 দিনের মধ্যে কোম্পানির মালিক তোমারও মালিক হয়ে উঠেছে। জয়ন্ত! উত্তর দাও। এটাকে সাজিয়ে গুছিয়ে চোখে মুখে কথা বলে কি ছবির শুটিং করে তুমি এতগুলো টাকা নিয়ে শুনবে ভালোবাসার টাঙ্গাল পুরুষ জয়ন্ত, সেই ছবির নাম শুনবে, তাহলে শোনো সেই ছবির নাম যৌবন। সেটা হলো ভক্তিমূলক দর্শনের ছবি। যৌবনকে মূলধন করে আমি তোমাকে সংসার চালাবার ব্যবসা প্রতিষ্ঠান তোমাকে আমি নোংরা পথ থেকে আমি একদিন না একদিন বেরাবো। তাহলে হলে যে বিনয়ের আগুনে আমাদের পবিত্র পুরী ছাই হয়ে যাবে দোপাটি। প্রেম পুরিয়া চিতা ফাগুনে বর্ষা নামে, ফাগুনে বর্ষা নামে চিতার আগুনে যেমন টেকনিশিয়ান তেমনি লাইন হিরোইনের পিছনে আলোটা কোথায় ফেলবে স্যার? আরে বুকে বুকে লাইটম্যান, আরে আলোটা ডাইরেক্টরের বুকে ডিসকাস্টিং। আরে আমার বুকে কি আছে? আমার বুকে ব্যথা, বেদনা, হাসি, কান্না, আরে সবই তো এই নায়িকার বুকে। আমি কিন্তু অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি। তুমি তো অন্ধকারই থাকো, কারণ পুরুষের বুক তো বুক নয়, একটা বুক নয়। হ্যাঁ ভাই যেটা বলছিলাম, এই কলকাতার কলেজ স্ট্রিটের রাস্তা অলওয়েজ ট্রামবাসে জ্যাম। একটা ভ্যান গাড়ি নাচছে আর তুমি গাইছিলে। তুমি গানটা গাইছিলে, ও চুরি চলবে না। গানের সুরটা ভালো হয়নি, হ্যাঁ, আর বনিটাও কেমন কাদুরে। যদি বলেন তো আরে একটা সুরের আইডিয়া দিয়ে দিতে পারে। দেবে দেবে, নিশ্চয়ই দেবে। আরে শুনলেই আমি বলে দেবো চলবে কি চলবে না। তবে হ্যাঁ, এই বোম্বের সঙ্গে ক্যালকাটাকে তো মিক্সচার করে দেবে।
সেটা আমার কি আরে আমাকে দেখে বুঝছো না? আমার 50% ক্যালকাটা, আবার 50% বোম্বে। এই দেখো না কেমন মিক্সচার করে আমি নাচ গানের কম্পোজটা করি। এই চিতল, স্যার বাবু तू ले ले उठो उठो तू ले ले उठो उठो तू ले ले जो मन करे तेरा साथ जो मन करे तेरा মিক্সচার আমি করে দিচ্ছি, গানটা পরে হবে, আগে নাচটা দেখাচ্ছি। এই শুনুন মেজো পাটি, যেদিকে দেখবেন 14 থেকে 34 বছর ছেলে দাঁড়িয়ে আছে, সেদিকে ঠিক এমনি করে নাচতে নাচতে গাইবে। আমি এবার ট্রাই করি। কলকাতার গঙ্গার ধারে 35 থেকে 60 বছরের ক্যালকেসিয়ান দেবদাসেরা উড়ু উড়ু চুল নিয়ে দুরু দুরু মুখে গাইছে। আমি পারুর বদলে চন্দ্রমুখী প্রেম কিনে নেব আজ সস্তায়। আমি পারুর বদলে চন্দ্রমুখী প্রেম কিনে নেব আজ সস্তায়। আমি পারুর বদলে চন্দ্রমুখী প্রেম কিনে নেব আজ সস্তায়। তখন বোম্বেতে চলছে प्यार प्यार खेला নেক্সট ক্যালকাটা বলছে আমি আদার ব্যাপারি যাহা চিনি না ভালোবাসা ছুরি বর্ষায়। আমি আদার ব্যাপারি যাহা চিনি না ভালোবাসা ছুরি মানাচ্ছে না উইদাউট সিমে কি লক্ষ্যযোগ্য মানায় না। তোমরা কাহিনী গণপতি গোস্বামীকে দেখো। এই দৃশ্যটাই ক্যারেক্টার ব্যাপার নেই। কাট কাট ব্যাপার মনিটা স্যার উনি হচ্ছেন ক্যারেক্টার এই রোমহর্ষ কাহিনী ক্যারেক্টার চিত্রনাট্যকার আমার চরিত্র দেখেনি, কিন্তু এই কোম্পানির যে মালিক সেই গণপতি গোস্বামীর নমুনার ক্ষমা আর লালসার পূর্ণচ্ছেদ দেখে আমি একটা ফসিলে রূপান্তরিত হয়ে গেছি। তার মানে সাপ দেখেছো? সাপ বিষাক্ত সাপ জানো, ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় সাপটা নিজের বাচ্চাকে চিবিয়ে চিবিয়ে খায়। তেমনি শয়তান গণপতি গোস্বামী সাপকে নেশায় পাগল হয়ে আপন আত্মটাকে সাপের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অথচ ইডিয়েট মেয়েটা একটু চিৎকার করছে না। আমি পাগল আর তোমাদের অন্ধতা মালিক পাগল নয়। জানো সে ভয়ঙ্কর স্বার্থে নেশায় পাগল হয়ে আমার একমাত্র দিদিকে খুন করেছে এইখানে, এই বাড়িতে। আমি এখনো প্রতি নিশীথে তার কান্না শুনতে পাই। সে জানো আমাকে শুনিয়ে
নিশীথে চিৎকার করে বলে, দাদা আমাকে বাঁচা, আমাকে বাঁচা। অথচ আমি এমনই অপদার্থ, আমার একমাত্র দিদিকে আমি বাঁচাতে পারি। আপনারা এখন এই পাগলটা পাগল সহ্য করছেন? ওকে এক্ষুনি এখান থেকে বার করে দিন। সাপের বাচ্চা নিউলকে ভয় পেয়ে গেছে। ওকে এখান থেকে নিয়ে যান। না 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 না, আমি যাবো না, আমি যাবো না। ওখানে গেলেই আবার আমাকে জোর করে ইঞ্জেকশন দেবে, আর সেই ইঞ্জেকশন দেবে অমনি হাজার হাজার বিষাক্ত সাপ আমার দিকে চলে আসবে, আমাকে চোখে মারবে। আমার দেহটা জ্বলতে নীল হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে সাপটা আমার মাথার উপর কণা তুলে দাঁড়িয়ে আছে, তোমরা জানো সেই কালো সাপটার নাম কি? শ্রীযুক্ত গণপতি গোস্বামী। শ্রীযুক্ত জন্তুপতি জানোয়ার। কারণ তোমার পা দুটো পাতি শেয়ালের মতো, কোমরটা কুমিরের মতো, মুখটা বাঘের মতো, হাত দুটো হায়নার মতো, আর মাথাটা অবিকল মানুষের মতো। তোমরা আমার অফিসে গিয়ে অপেক্ষা করো। ঠিক আছে এখান থেকে যাওয়ার আগে একটা কথা জানতে আমার দারুণ ইচ্ছে করছে স্যার। কি কথা? ওই পাগলটা কি আপনার দূর সম্পর্কের আত্মীয়? ওই দূরের সম্পর্কটাকে আপনি আরো দূরে সরিয়ে দিন স্যার, তা না হলে ও কিন্তু দূর থেকে বিক্ষোভের তীর ছুঁড়ে আপনার ছলদার ছানাটাকে মেরে ফেলবে স্যার, মেরে ফেলবে। এই হচ্ছে মেয়ে ছেলেদের জন্মগত দোষ। এরা কাজের থেকে কথা বলে বেশি। ভাই আজকের মতো স্টুডিওর কাজ শেষ, আমি বাড়ি। আপনার এই নতুন নায়িকার ফিগারটা একদম হাই ক্লাস। এই ফিগারটাকে কাজে লাগছে। বুঝেছেন? মানে বুঝেছেন? তুই যে আমার মেয়ে, ও কথাটাও জানে না, কিছু মনে করিস না। আরে কি করে জানবে? আমি তো সে কথা বলিনি বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ওকে একদিন ভালো করে বুঝিয়ে দেবো যে তুই হচ্ছিস আমার মেয়ে। শোন, তোর সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে, বুঝলি? কি কথা বাবা? হ্যাঁ, তুমি কি গয়নার কথা বলবে? আরে না, গয়নার কথা নয়। প্রথম কথা হচ্ছে ওই প্রভাত যে তোর মামায় কথা কেউ যেন জানতে না পারে। আমি কাউকে বলবো না। হ্যাঁ, তপেন্দুকেও বলবি না। আর তপেন্দুকে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আমার। তুই শুধু তোর ওই পুলিশ অফিসার দেওর দিব্যেন্দুকে হাতের মুঠোয় আন। সম্ভব বাবা? অসম্ভবকে সম্ভব করতে হবে রে মা। তোর ওই সাংবাদিক ভাসুর আমার এই ব্যবসার এত বারবারন্ত কিছুতেই সহ্য করতে পারছে না। তাই তার ওই দিব্যেন্দু আর তপেন্দুকে নিয়ে সে আমার নামে কাগজের সমস্ত ব্যাপারগুলো ফ্ল্যাশ করে দিতে চায়। তাই একদিন দেখছিলাম ওই ইডিয়েট শুভেন্দুটা না, কাগজে বারবার তোমার নাম লিখছে আর কাটছে। সারা ওই তোর ওই শুভেন্দু না কি বললি ভাসুদের ডান হাতটা আমি কেটে দেব। তার বোকামির জন্য আমার জামাইয়া তার ভাই পথে বসবে না, এটা আমি সহ্য করতে পারবো না। বলে তোদের ওই সুখের সংসারটা আমি ভেঙে
গুরুদেবের আদেশ বৃথা সময় নষ্ট করো না। তাই তো আমি সারা জীবন ধরে শুধু ভক্তিমূলক ছবি তৈরি করে যাচ্ছি। ভালোই করেছেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন এটা নৈতিকতা হয়। আর ওই মহাকবি গিরিশচন্দ্র কি বলেছেন জানো? বলেছেন এমন মানব জীবন রইল পরে, এমন মানব জীবন রইল পরে, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। হ্যাঁ ঠিকই, যদি তাহলে তুমি বলুন তো বিন্দু, তুমি তোমার এই জীবনটাকে নিয়ে কি ফসল আবাদ করছো? কি করে পারবে? ওই মহাপুরুষ বর্ধার জ্ঞানের গান শুনে শুনে তুমি তো কাপুরুষ হয়ে গেছো। হ্যাঁ ওই লোভা তোমাকে ব্যাপারটা ঠিক বোঝাতে পারছে না। তোমাকে আমি ওই ব্যাপারটা বুঝিয়ে বলছি, শোনো। এই তোমার ওই দাদা মানে সব সাংবাদিক, বুঝেছো, তার আইনের অর্ধেক টাকা নাকি ওই তার শালার নামে ব্যাংকে গচ্ছিতে রাখে। বিশ্বাস করো না? আমি আমার চেয়ে আমার দাদাকে বেশি বিশ্বাস করি। দাদা তার রোজগারের সমস্ত টাকা মায়ের হাতে তুলে দেয়। তাছাড়া আপনারা জানেন না, দাদা না খেয়ে আমাদেরকে খাইয়েছে, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছে। এখন আমাদের মাথা ধরলে দাদার মাথা ঠিক থাকে না। সত্য যার ব্রত, ধ্রুব যার আদর্শ, আমার সেই দাদা এই সংসারকে ফাঁকি দিয়ে তার সম্বন্ধী নামে টাকা জমাচ্ছে, একথা আমি কিছুতেই বিশ্বাস করি না। এখানে বিশ্বাসীলতার খুব অভাব বাবাজি, খুবই অভাব। যদি আমি প্রমাণ দিতে পারি। কি প্রমাণ দেবেন? আপনার ওই মুখের কথা? আরে না না না, বামার সঙ্গে চোর ধরার প্রমাণ। বাবা ওর গয়নাগুলো একটু বার করে দেখাবো। দেখাবো বই কি? এই দেখো গয়না, দেখতে পাচ্ছ? এগুলো তোমার বৌদি বুঝলে টাকা জমিয়ে লোপাকে দিয়ে গয়নাগুলো তৈরি করেছে। আমাকে দিদিটা বারবার বলে দিয়েছে, লোপা তুই সবাই সামনে বলবি তুই গয়নাগুলো আমাকে উপহার দিচ্ছিস। এসব সত্যি কথা? কি হলো, তুমি আমার কথা বিশ্বাস করো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বিশ্বাস নিয়ে কি সংসার করা যায়? আচ্ছা আমার ভালোবাসার কি কোনো দাম নেই বলো? এই দামি সোনার গয়নাগুলো তুই তোর কাছে রাখ মা লোপা, যার জিনিস তাকে ফেরত দিয়ে দিবি। আমার মা পার্বতী সংসারের টাকা ছড়িয়ে তিল তিল করে তিলোত্তমা সাজার আশায় এই গয়নাগুলো তৈরি করেছি। রাখ রাখ রাখ, এগুলো পেলে দারুণ সুখী হবে। জয় গুরু, জয় গুরু। এমন মানব জীবন রইল পরে, আবাদ করলে বলতো সোনা, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে আবাদ করলে বলতো সোনা। জয় গুরু। শান্তি। আমাদের সংসার থেকে বোধহয় সব শান্তি হারিয়ে যাবে। হারাবে না, হারাবে না, বলো কেড়ে নেবে তোমার এই শয়তান চোর দাদা সুরেন্দ্র মুখার্জি। মিথ্যাবাদী শয়তান চোর দাদা শয়তান সুরেন্দ্র মুখার্জিকে মায়ের সামনে টেনে নিয়ে গিয়ে চিৎকার করে বলবো, মা তোমার সত্যের সত্যি আজ মিথ্যার দিকে ঢাকা পড়ে গেছে। তোমার 7 জন্মের তপস্যা ধন ওই 7 টাকার সন্তান এই সংসারের বুকে মেরেছে বিশ্বাস ভঙ্গের ছাবা।